নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। শৈলজানন্দ মুখোপাধ্যায় লেখা গল্প কৃষ্ণা। আজ পড়ব গল্পটির প্রথম পর্ব। নাম কাঙালিচরণ। তা কাঙালিচরণই বটে, যেমন ঢ্যাঙা তেমনি রোগা, পাকানো পাকানো দড়ির মতো হাত পা, দেখিলে মনে হয় যেন পেট ভরিয়া খাইতে পান না। কিন্তু পেট ভরিয়া খাইতে না পাইবার মতো দুরবস্থা তাহার নয়। বাড়ি ভাড়া লইতে গিয়াই তাহার সঙ্গে আমার প্রথম পরিচয়। কম ভাড়ায় ভালো একখানি বাড়ির সন্ধান করিতেছিলাম। খুঁজিতে খুঁজিতে হয়রান হইয়া গিয়া শেষে একদিন প্রতিজ্ঞা করিয়া বসিলাম, বাড়ি ঠিক না করিয়া আজ আর বাসায় ফিরিব না। আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, ছোট একটি গলির ধারে পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একখানি দোতলা বাড়ির দরজায় দেখিলাম টু লেট টাঙানো। সদর দরজার কড়া নাড়িতে ভিতর হইতে জবাব আসিল, কড়া ধরে টানুন, টানলেই খুলে যাবে। কড়া ধরিয়া টানিলাম। টানিবা মাত্র ওপাশে খুট করিয়া আওয়াজ হইল। তাহার পর ঠেলিতেই দেখি দরজা খুলিয়া গিয়াছে। সুমুখের ঘর হইতে যিনি আমায় আসুন বলিয়া আহ্বান করিলেন, তিনি কাঙালিচরণ। ঘরের মেঝেয় বসিয়া তিনি তখন অত্যন্ত মনোনিবেশ সহকারে এক পাটি চটি জুতার নিচে পেরেক ঠুকিতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, কি চাই? বাড়ি ভাড়া। বসুন বলিয়া হাতুড়ি সমেত সেই কঙ্কালের মতো শীর্ণ হাতখানি বাড়াইয়া একখানি চেয়ার দেখাইয়া দিলেন। চেয়ারখানি কাঠের, কিন্তু তাহার আগাগোড়া কাপড় দিয়া এমন করিয়া ঢাকা যে কাঠের চিহ্ন কোথাও দেখিবার জো নাই। জামা দিয়া মানুষ যেমন করিয়া তাহার অঙ্গ প্রত্যঙ্গ ঢাকিয়া রাখে, কাঙালিচরণও তেমনি একটি জামা সেলাই করিয়া তাহার চেয়ারখানি ঢাকিয়া রাখিয়াছেন। ঘরখানি ছোট, কিন্তু তাহার প্রত্যেকটি দেওয়াল এবং মেঝের কোথাও আর তিল ধারণের স্থান নাই। ঘরের একটি দেওয়ালে ঘেঁষিয়া একটি তক্তপোষ পাতা, তাহার উপর সাদা ধপধপে বিছানা। দেওয়ালে টাঙানো অসংখ্য ছবি, তাহার মধ্যে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর ছবি তো আছেই, তাহা ছাড়া বিলাতি মাসিক পত্রিকা হইতে কাটা উলঙ্গ নারী মূর্তি, বিদেশি ক্যালেন্ডারের ছবি এবং বায়োস্কোপের অভিনেত্রীদের নানান ভাবভঙ্গির প্রতিকৃতির সংখ্যাই বেশি। দেওয়ালের গায়ে দাঁত মাজিবার একটি ব্রাশ, পেরেকের উপর কয়েকটি চায়ের কাপ, তারের শিকায় আধখানি পাউরুটি ঝুলিতেছে। ঘরের এক কোণে একটি স্টোভ, স্টোভের উপর রান্নার বাসন, অভাব কিছুই নাই। একাগ্রমণে এইসব দেখিতেছিলাম। কাঙালিচরণ তাহার পেরেক ঠোকা শেষ করিয়া জুতা দুইটি ঝাড়িয়া মুছিয়া ঘরের এক কোণে নামাইয়া রাখিয়া আমার কাছে আসিয়া বসিলেন। বলিলেন, এই সব দেখছেন? দেখুন, সব আমার নিজের তৈরি, কোনো শালাকে একটি পয়সা দিই না, বুঝলেন? এই বলিয়া কোথা হইতে একটা আধ খাওয়া পোড়া বিড়ি বাহির করিয়া তিনি দিয়াশলাই জ্বালিলেন এবং দিয়াশলাইয়ের কাঠিটা উঠিয়া গিয়া দরজার বাহিরে ফেলিয়া দিয়া আসিয়া বলিতে লাগিলেন, আমার জীবনী লিখলে একটা বই হয় মশাই, আমি যে সে লোক নই। রবিনসন ক্রুশোর গল্প জানেন? বলিলাম, জানি। কাঙালিচরণ চোঁ করিয়া একবার বিড়িটা টানিয়া লইয়া কোঁত করিয়া ধোঁয়াটা গিলিয়া ফেলিয়া বলিলেন, বাংলাদেশের আমি রবিনসন ক্রুশো। মনে মনে বলিলাম, তা হবে, আমার পরম সৌভাগ্য যে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। কিন্তু যাহার জন্য আসিয়াছি তাহার এখনও কিছুই হইল না বলিয়া ভিতরে ভিতরে অস্বস্তি বোধ করিতেছিলাম। বলিলাম, বাড়িখানি কি আপনার? কাঙালিচরণ ঘাড় নাড়িলেন, বলিলেন, হ্যাঁ, আমারই। রাজমিস্ত্রিদের সঙ্গে নিজের হাতে ইঁট গেঁথেছি মশাই।
এমন বাড়ি আপনি কলকাতা শহরে পাবেন না। জিজ্ঞাসা করিলাম, কত ভাড়া? ভাড়া বলিয়া তিনি একবার তীক্ষ্ণ দৃষ্টিতে আমার আপাদমস্তক নিরীক্ষণ করিলেন। তাহার পর কি ভাবিয়া বলিলেন, বলছি, আগে বাড়িটা দেখুন। হ্যাঁ, আগে বলুন তো মশাই, আপনার লোক কজন? বলিলাম, আমি, আমার স্ত্রী আর একটি চাকর। কাঙালিচরণের মুখ দেখিয়া মনে হইল তিনি অত্যন্ত খুশি হইয়াছেন। বলিলেন, হ্যাঁ, তাহলে ঠিকই হবে। এই রকম নির্ঝঞ্ঝাট লোকই আমি চাই মশাই। এর আগে এক বেটাকে ভাড়া দিয়েছিলাম, তার এক পাল ছেলে, ছেলে তো নয়, এক একটি শয়তান, দাপাদাপি করে আমার বাড়ি ঘর ভেঙে ফেলবার জোগাড় করেছিল মশাই। দোতলায় 3খানি মাত্র ঘর, আমার পক্ষে উহাই যথেষ্ট। স্থির হইল ওই ঘর 3খানি তিনি আমায় 35 টাকায় ভাড়া দিবেন। উপরেই ছোট্ট এক ফালি বারান্দা আছে, সেইখানেই আমার রান্না হইবে। আর নিচের ওই সুমুখের ঘরখানিতে এখন যেমন বাস করিতেছেন তেমনি বাস করিবেন কাঙালিচরণ নিজে এবং তাহার এক 15-16 বছরের অবিবাহিতা কন্যা। সংসারে তাহার ওই কন্যাটি সম্বল, বাকি যাহারা ছিলেন তাহারা মরিয়াছেন। 2 দিন পরেই বাড়িখানি দখল করিলাম। জিনিসপত্র গোছগাছ করিতে বলিয়া বাহির হইয়া গিয়াছিলাম। ফিরিয়া আসিতেই শুনি কাঙালিচরণ চিৎকার করিতেছেন। কেন চিৎকার করিতেছেন বুঝিতে বিশেষ বিলম্ব হইল না। দেখিলাম রোগা ছিপছিপে সুন্দরী একটি মেয়ে হেঁট মুখে তাহার কাছে দাঁড়াইয়াছে, আর কাঙালিচরণ বোধ করি তাহাকেই যৎপরনাস্তে তিরস্কার করিতেছেন। অনুমানে বুঝিলাম এইটি তাহার সেই একমাত্র কন্যা। অপরাধ মাত্র সে চায়ের কাপ কলতলায় ধুইতে গিয়া ভাঙিয়া ফেলিয়াছে। মেয়েটির মুখখানি ম্লান দেখিয়া দয়া হইল। বলিলাম, চায়ের একটা কাপ তো, যাকগে, তার জন্যে আর। কাঙালিচরণের মুখখানা নিমেষেই কেমন যেন অন্যরকম হইয়া গেল। কি বললেন? একটা কাপ? হ্যাঁ, একটা কাপ, দাম 2 আনা। এই 2 আনা পয়সা কোত্থেকে আসে বলুন তো? বুঝিলাম লোকটা অসম্ভব কৃপণ, উহার সঙ্গে আর বাগবিতণ্ডার প্রয়োজন নাই। সিঁড়ি ধরিয়া উপরে উঠিয়া যাইতেছিলাম, পিছনে কাঙালিচরণের ডাক শোনা গেল। চললেন যে মশাই, শুনুন, পয়সা করিকে এত হেনস্থা করবেন না, বুঝলেন? ভবিষ্যতে অনুতাপ করতে হবে তাহলে, এই আমি বলে রাখলুম। 2 বাচ্চা কাচ্চা নেই কি না, গায়ে ফুঁ দিয়ে বেড়াচ্ছেন। থাকতো যদি একটা বিয়ের বয়সের বাড়ন্ত মেয়ে, তো বুঝতেন মজা। ঈষৎ হাসিয়া উপরে উঠিয়া গেলাম। ভাবিলাম, তাহাকে কৃপণ ভাবা সত্যই আমার অন্যায় হইয়াছে। কৃপণতা হয়তো তাহাকে বাধ্য হইয়াই করিতে হয়। মাসে মাসে এই বাড়ি ভাড়ার 35টি টাকা মাত্র সম্বল। দুজনের খাওয়া পড়া, মেয়ের সাজ পোশাক, বাড়ির ট্যাক্স, অবশিষ্ট কতই বার থাকে। নিজের অসময়ের জন্য কী বা রাখিবেন, আর মেয়ের বিবাহই বা দিবেন কেমন করিয়া? সেই জন্যই বোধ হয় মেয়েটির এখনও বিবাহ হয় নাই। কাঙালিচরণের কথায় রাগ করা উচিত নয়, বেচারা সত্যি গরিব। সকালে উঠিয়া তিনি নিজেই বাজার করিয়া আনেন। ছোট্ট একটি তোলা উনুন ধরাইয়া মেয়েটি রান্না করে। এক পাকে যা হয় তাই। ভাতের সঙ্গে ন্যাকড়ায় ডাল সিদ্ধ করিতে দেয়, আলু সিদ্ধ হয়, খুব যদি বেশি হয় তো দুজনের জন্য 2টি হাঁসের ডিম সিদ্ধ করিয়া লয়। কিন্তু প্রায় প্রত্যহই দেখা যায় মেয়েটি তাহার বাপের থালায় সবই ধরিয়া দিয়া নিজে শেষে নিচের একটা অন্ধকার ঘরের মধ্যে লুকাইয়া লুকাইয়া শুধু ভাতগুলি গিলিয়া গিলিয়া খায়। আমার স্ত্রী সেদিন ব্যাপারটা সচক্ষে দেখিয়া আসিয়াছে, কিন্তু মেয়েটি পাছে লজ্জিত হয় বলিয়া কিছু বলিতে পারে নাই। তাহার পর প্রায় দেখি রান্না শেষ করিয়াই ছোট একটি থালায় তরকারি সাজাইয়া 1 বাটি ডাল লইয়া
গৃহিণী নিচে নামিয়া গিয়া চুপি চুপি ডাকে, কৃষ্ণা। মেয়েটির নাম বুঝি কৃষ্ণা, বেশ নাম, কিন্তু নামের সঙ্গে সামঞ্জস্য তাহার কোথাও নাই। গায়ের রং এত পরিষ্কার যে কৃষ্ণা তাহাকে বলা চলে না, তবু আমাদের কৃষ্ণাই তাহাকে বলিতে হইবে। কৃষ্ণা কোনোদিন না বলে না, হাত পাতিয়া থালাটি গ্রহণ করে এবং সলজ্জ একটুখানি বড় মিষ্ট মধুর হাসি হাসিয়া বোধ করি তাহার কৃতজ্ঞতা জানায়। সেদিন বাড়ি হইতে বাহির হইতেছি, কাঙালিচরণ হাঁকিলেন, বলি, ও মশাই শুনুন। ফিরিয়া দাঁড়াইতেই এক মুখ হাসিয়া বলিলেন, বলি, রোজ রোজ এত কেন করেন বলুন তো? কি করি? এই এত এত তরি তরকারি, মাছ, ডাল আপনার স্ত্রী রোজই আমার জন্যে পাঠিয়ে দেন। তা এক আধ দিন হয় সেই ভালো, রোজ কেন? তাতে আর কি হয়েছে বলিয়া চলিয়া যাইতেছিলাম। কাঙালিচরণ আবার বলিলেন, শুনুন শুনুন, এত তাড়াতাড়ি কেন? তা বৌমাকে বলবেন তোফা রান্না, এত ভালো লাগে যে একটা টুকরো কোনো দিন আমি ফেলে রাখি না, সব খেয়ে ফেলি। তাড়াতাড়ি আমার বাহিরে যাইবার প্রয়োজন ছিল। বলিলাম, বেশ করেন। বলিয়া যেই আমি পা বাড়াইয়াছি, অমনি পিছন দিক হইতে আমার এক টান পড়িল। আরে শুনুন না, আর একটা কথা আছে আপনার সঙ্গে, আসল কথাটাই এখনো বলা হয়নি। আবার দাঁড়াইতে হইল। কি কথা বলুন? কাঙালিচরণ বলিলেন, ভাড়াটা তাহলে কবে নাগাদ পাব বলুন দেখি? রসিদ আমি লিখে রেখেছি। মাস শেষ হইতে তখনও 2 দিন বাকি। বলিলাম, মাসটা আগে শেষ হতে দিন, 1 তারিখেই পাবেন। বেশ বেশ, 1 যেন পাই, আগে থেকে বলে রাখলুম, এই আর কি। এই বলিয়া কাঙালিচরণ হাসিতে লাগিলেন। 1 তারিখে টাকার জোগাড় করিয়া উঠিতে পারি নাই। সেদিন 3রা, সেদিনই টাকা পাইবার কথা আছে। ভাবিতেছি পাইবা মাত্র কাঙালিচরণের টাকাটা আগে মিটাইব, টাকা না পাইলে বেচারার কষ্ট হইবে। সকালে আমার এক আত্মীয় আমার সঙ্গে দেখা করিতে আসিয়াছেন। নিচ হইতে আমার নাম ধরিয়া ডাকিবা মাত্র গলার আওয়াজে চিনিলাম। বলিলাম, আসুন, সিঁড়ি ধরে ওপরে উঠে আসুন। তাহারই জন্য অপেক্ষা করিতেছি। শুনিলাম কাঙালিচরণ তাহাকে ডাকিতেছেন। বলি, ও মশাই শুনুন, ওপরে যাচ্ছেন? আমার ভাড়ার টাকার কথাটা বাবুকে একবার বলবেন তো। 1 তারিখে দেবার কথা ছিল, আজ 3রা হয়ে গেল। আচ্ছা লোকের পাল্লায় পড়েছি মশাই। লজ্জায় মরিয়া গেলাম। আত্মীয়ের সম্মুখে এই লইয়া ঝগড়া করাও চলে না, অথচ এই অপমান সহ্য করিয়া মুখ বুজিয়া চুপ করিয়া থাকিতেও কষ্ট হইতে লাগিল। আত্মীয়কে বিদায় করিয়া কাঙালিচরণের কাছে গিয়া দাঁড়াইলাম। ভাবিয়াছিলাম খুব খানিকটা তিরস্কার করিয়া এ বাড়িতে যে আমার থাকা চলিবে না, সেই কথাটাই ভালো করিয়া শুনাইয়া দিয়া আসিব। কিন্তু দেখিলাম জরাজীর্ণ শতচ্ছিন্ন একখানি খাটো ধুতি পরিয়া আর একখানি কাপড় তিনি সূচ সুতা দিয়া সেলাই করিতেছেন। দেখিবা মাত্র রাগটা আমার অনেকখানি কমিয়া গেল। তবু বলিলাম, দেখুন, ভাড়ার তাগাদা আপনি আমার কাছেই করবেন, কিন্তু আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে এ বাড়িতে আসবে তার কাছেই যদি ভাড়ার কথাটা বলেন তো আমার অপমান হয়। তাছাড়া আমার মতো লোকের পাল্লায় পড়ে যদি আপনার কষ্ট হয় তো বলুন, আমি চলে যাই। হেঁট মুখে কাঙালিচরণ সবই শুনিলেন। মুখের অবস্থা দেখিয়া মনে হইল এমন করিয়া বলাটা যে তাহার উচিত হয় নাই, তাহা তিনি এতক্ষণে বুঝিয়াছেন। লজ্জায় বোধ করি তিনি আর মুখ তুলিতে পারিবেন না। তেমনি হেঁট মুখেই বলিলেন, আচ্ছা, আর বলবো না। বলিলাম, টাকা ঠিক সময়ে না পেলে আপনার কষ্ট হয় বুঝি, কিন্তু কথাটা আমাকে তিনি আর শেষ করিতে দিলেন না। এইবার তিনি মুখ তুলিয়া চাহিলেন। বলিলেন, বোঝেন তো মশাই,
তা আপনি না বুঝলে কে আর বুঝবে বলুন? আপনি একজন শিক্ষিত বিদ্বান। থাক, আর প্রশংসায় কাজ নাই। মানুষকে সন্তুষ্ট করিবার গুপ্তমন্ত্র কাঙালিচরণ জানেন দেখিতেছি। আজই আপনার ভাড়ার টাকা দিবার চেষ্টা করব বলিয়া উপরে উঠিয়া যাইতেছিলাম, দেখিলাম সিঁড়ির পাশে ম্লান মুখে কৃষ্ণা দাঁড়াইয়া আছে। পিতার অভদ্র আচরণের জন্য সেও বোধহয় অনুতপ্ত। জিজ্ঞাসা করিলাম, রান্না করছো কৃষ্ণা? ঘাড় নাড়িয়া কৃষ্ণা বলিল, না, আজ আমাদের নেমন্তন্ন। জিজ্ঞাসা করিতে গিয়া তাহার পরিধেয় বস্ত্রটির দিকে নজর পড়িল। এত ছেঁড়া যে তাহাতে লজ্জা নিবারণ করা শক্ত। তাহাই অতি কষ্টে কোনো রকমে ঘুরাইয়া ফিরাইয়া পড়িয়াছে দেখিলাম। তাড়াতাড়ি উপরে উঠিয়া গিয়া স্ত্রীকে বলিলাম, মেয়েটা কাপড় পরে রয়েছে একেবারে জরাজীর্ণ শতচ্ছিন্ন। জিজ্ঞেস করো তো ওর কাপড় কি নেই? তাহলে তোমার সেই নতুন কাপড় জোড়াটা। কথাটা শেষ করিবার প্রয়োজন হইল না। স্ত্রী তৎক্ষণাৎ সিঁড়ির মাথায় দাঁড়াইয়া ডাকিল, কৃষ্ণা। মৃদুকণ্ঠে জবাব আসিল, আমায় ডাকছেন বৌদি? হ্যাঁ, ডাকছি, শোনো। সিঁড়ি বাহিয়া কৃষ্ণা তাহার কাছে আসিয়া দাঁড়াইল। কাজকর্ম কিছু করছিলে নাকি? বুঝিলাম চট করিয়া কাপড়ের কথাটা জিজ্ঞাসা করিতে স্ত্রীর একটুখানি বাধিতেছে। কৃষ্ণা বলিল, সোডা দিয়ে কাপড় সেদ্ধ করতে দিয়েছি। ও, তাই বুঝি এই ছেঁড়া কাপড়টা পরেছ? হ্যাঁ। আমার গৃহিণী তাহাকে আরও কি যেন বলিতে যাইতেছিল, এমন সময় নিচ হইতে কাঙালিচরণ ডাকিলেন, কৃষ্ণা। যাই। মুখ ভ্যাংচাইয়া কাঙালিচরণ বলিলেন, যাই। যেই একটু ফাঁক পেয়েছে আর অমনি ওপরে গিয়ে উঠেছে হতভাগা মেয়ে। কাপড়গুলো কাচবি বা কখন আর শুকোবি বা কখন, আর আমি ইস্ত্রি বা করব কখন? নেমে আয়, চট করে নেমে আয় বলছি। কৃষ্ণা তাড়াতাড়ি নিচে নামিয়া গেল। কাঙালিচরণ জিজ্ঞাসা করিলেন, ভোলা রয়েছে ওপরে? কই, তা তো দেখিনি বাবা। ভোলা আমার চাকরের নাম। কাঙালিচরণ বলিতে লাগিলেন, এই যে সিঁড়ির নিচেটা এত করে ধুয়ে মুছে পরিষ্কার করলাম, ফট করে ওই কোথাকার কোন এক গুরুপুত্তুর জুতো পায়ে দিয়ে মশ মশ করে ওপরে উঠে গেলেন। ব্যাস, ধুলো কাদায় আবার সব একাকার হয়ে গেল। বলি, এসব চরণ ধুলো কি আমাকেই পরিষ্কার করতে হবে নাকি? কথাটা কাহাকে বলা হইল বুঝিলাম। লোকটাকে দয়া করা বৃথা। নিজে কিছু না বলিয়া ভাবিলাম, আসুক ভোলা, তাহাকে দিয়াই জবাব দেওয়াইব। আমার বাড়িতে লোকজন জুতা পরিয়াই আসিবে, এবং যতবার আসিবে ততবার আমার চাকর গিয়া জল ঢালিয়া ঝাঁটা দিয়া ধুলা পরিষ্কার করিয়া দিবে। সে আবার কী রকম কথা? কিন্তু ভোলাকে বলিবার জন্য অপেক্ষা করিতে হইল না। ঠিক সেই সময়ই ভোলা আসিতেছিল বাজার করিয়া। দরজার কাছেই তাহার সহিত কাঙালিচরণের মুখোমুখি দেখা। তাহাকে দেখিবা মাত্র কাঙালিচরণ বলিয়া উঠিলেন, বলি, কি হে লবাবপুত্তুর, ঘরের কাজকর্ম রইল পড়ে আর তুই বেটা গিয়েছিলি কোথায়? সর্বনাশ! ভোলা হয়তো মারিয়াই বসিবে। কথাটা হয়তো সে বুঝিতে পারি নাই। বলিল, কাকে বলছেন? বলছি তোমাকেই। বলছি, সকালে উঠে রোজ এই প্যাসেজটা জল ঢেলে পরিষ্কার করতে হবে। করেছি তো। সে তো একবার, নামমাত্র এক বালতি জল ঢেলে, ব্যাস হয়ে গেল। তারপর এই যে তোমাদের কে এক বাবু এসে জুতো পায়ে দিয়ে ধুলো কাদার মচ্ছব করে দিয়ে গেলেন। বলি, এগুলো পরিষ্কার করবে কে? আমি করব? ভোলা বলিল, না বাবু, আপনি কেন করবেন? আমিই করব। কিন্তু যতবার লোকজন আসবে ততবারই জল ঢেলে ঢেলে পরিষ্কার করতে হবে নাকি? কাঙালিচরণ বললেন, আলবাত করতে হবে। এতটুকু ময়লা আমার বাড়িতে থাকতে পাবে না, তা আমি এই বলে রাখছি তোকে। থাকে যদি তো জুতো পেটা করে তৎক্ষণাৎ দূর করে দেব বাড়ি থেকে। নোংরা টোংরা আমি ভালোবাসি নে, সে তোর বাবু জানে। ভোলা বলিল,
আমি তো আপনার বাড়িতে কাজ করি নে বাবু যে জুতো পেটা করে দূর করে দেবেন। যতবার বলবেন ততবার জল ঢালতে আমি পারবো না। ঢালতে হয় আপনি নিজে ঢালুন। কথা শুনিয়া মনে হইল ভোলা রীতিমতো রাগিয়াছে। রাগিবারই কথা। কথাটা বলিয়াই সম্ভবত সে উপরে উঠিয়া আসিতেছিল। কাঙালিচরণ চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, কি বললি রে হারামজাদা পাজি ছোট লোক কোথাকার? আমি নিজে জল ঢালব? বলি, ও মশাই, শুনছেন আপনার চাকরের কথা? এখনো বলছি, জল দিয়ে পরিষ্কার করবি তো কর, নইলে। রাগে আর শেষ কথাটা তাহার মুখ দিয়া বাহির হইল না। পারব না বলিয়া ভোলা উপরে উঠে আসিল। কাঙালিচরণ সেইখান হইতেই চিৎকার করিতে লাগিলেন, বলি, ও মশাই, চুপ করে রয়েছেন যে? শালা ছোট লোক চাকর আমায় অপমান করে গেল, আর আপনি শুনছেন বসে বসে? নেবে আসুন মশাই, এর একটা হেস্ত নেস্ত করে দিয়ে যান। বলি, ও মশাই, কই এখনো যে এলেন না? মহা মুশকিলে পড়লাম। আগাগোড়া সবই শুনিয়াছি। ভোলাকেও কিছু বলা চলে না, অথচ ভোলার দিক হইয়া তাহাকে কিছু বলিলেও তিনি অপমান বোধ করিবেন। ডাকাডাকির চোটে বাহির হইয়া আসিতে হইল। আমাকে দেখিবা মাত্র তিনি বলিয়া উঠিলেন, শুনলেন তো লবাবপুত্তুর আপনার চাকরের জবাব? ওকে তাড়িয়ে দিন মশাই, ওকে তাড়িয়ে দিন। জুতো মেরে এক্ষুনি বিদায় করে দিন বাড়ি থেকে। নিচে তাহার কাছে নামিয়া গেলাম। বলিলাম, ভালো করে বললে একবার কেন, 10 বার জল ঢেলে পরিষ্কার করে দিত। আপনি প্রথমেই যে ওকে চটিয়ে দিলেন। বটে, চাকরেরও পায়ে তেল দিতে হবে? তবে শুনুন মশাই, আমি ভারী সাচ্চা লোক। আমার ভেতরটাও যেমন পরিষ্কার, বাইরেটাও তেমনি। নোংরা আমি ভালোবাসি নে। বেশি ঘাঁটাঘাঁটি না করিয়া রাস্তাটা ভোলাকে পরিষ্কার করিয়া দিতে বলিলাম, এবং তাহাকে আরও বলিয়া দিলাম যে মাঝে মাঝে বাড়িওয়ালা যদি কিছু কাজকর্ম করিতে বলে তো সে যেন তাহা করিয়া দেয়। বলিয়া কি বিপদ যে করিলাম তা পরে বুঝিয়াছি। পরদিন সকাল হইতে ভোলা আর নিঃশ্বাস ফেলিবার অবসর পায় না। আমার সংসারের যাবতীয় কাজকর্ম তাহাকে তো করিতেই হয়, তাহার উপর অতি প্রত্যুষে কাঙালিচরণের ডাক শোনা যায়, ভোলা। ভোলা তাহার কাছে গিয়া দাঁড়াইলে বলেন, জল দিয়ে ধুয়েছিস রাস্তাটা? ভোলা বলে, ধুয়েছি। কাঙালিচরণ বলেন, বেশ বেশ, এমনি করে কথা শুনতে হয় বাবা। কথা না শুনলে ভারী রাগ ধরে। নে, ওই গড়গড়াটা বেশ করে ধুয়ে মুছে নতুন করে ওতে জল ধরে নিয়ে আয়। এনে একবার তামাকটা খাইয়ে দে বাবা। গড়গড়ায় জল ধরিয়া তামাক সাজিয়া কলিকায় আগুন দিয়া ভোলা ভাবে এই জন্যই হয়তো তিনি ডাকিয়াছিলেন। তাই সে চলিয়া আসিতে চায়, কিন্তু কাঙালিচরণ অত সহজে ছাড়িবার পাত্র নন। ডাকেন, চলে যাচ্ছিস কোথায় বাবা? ঘরটা দেখছিস না কি রকম নোংরা হয়ে আছে? দে বাবা, ঝাঁটাটা এনে এক হাত পরিষ্কার করে। কিন্তু ঘর পরিষ্কার করিয়াও সে নিষ্কৃতি পায় না। কাঙালিচরণ বলেন, এইবার কুঁজোয় জলটা ভরে দে বাবা। মেয়েটা রান্না করছে, ওর হাত জোড়া। কুঁজোয় জল ধরিয়া দিয়াও নিস্তার নাই। কালি পড়া লণ্ঠনটা ঘরের কোণ হইতে তুলিয়া আনিয়া কাঙালিচরণ বললেন, এটা কি হয়েছে দেখেছিস ভোলানাথ? পোলতেটা উস্কে দিয়ে আর খাটো করে দেয়নি মেয়েটা। ইস, কি হয়েছে বল দেখি। দে তো বাবা, কাঁচটা একবার পরিষ্কার করে। ভোলা কাঁচ পরিষ্কার করিয়া দিয়া আসি বলিয়া একরকম লুকাইয়াই সেখান হইতে পলাইয়া আসে। কাজের সময় ভোলাকে আর পাওয়া যায় না। যখনই ডাকি দেখি ভোলার পরিবর্তে কাঙালিচরণ জবাব দিতেছেন, আরে থামুন না মশাই, সারা দিবারাত্রই তো সে আপনার কাজ করবে। আমি এই ঘরটা একবার পরিষ্কার করিয়ে নিচ্ছি, ব্যাস এই হয়ে গেল বলে। কিন্তু সেদিন এক ভারী মজার কাণ্ড ঘটিয়া গেল। কুঁজোয় জল ধরিতে গিয়া মাটির কুঁজো ভোলা ভাঙিয়া ফেলিল। আর যায় কোথা? কাঙালিচরণ বলিতে লাগিলেন, দিলি তো ভেঙে, ব্যাস। জানি আমি হারামজাদা দেবে একদিন আমার সর্বনাশ করে। নগদ 14টি পয়সা দাম, ওরকম কুঁজো আর পাওয়া যাবে না। আজ যখন বাজারে যাবি তখন অমনি দেখে একটা কিনে আনিস।
ভোলা কুঁজো কিনে আনিল, কিন্তু কাঙালিচরণ পয়সা আর দেন না। চক্ষু লজ্জার মাথা খাইয়া ভোলা বলিল, কুঁজোর দামটা তাহলে 10 পয়সা নিয়েছে। কাঙালিচরণ তাহার ঘর হইতে বাহির হইয়া আসিলেন, উপরের দিকে তাকাইয়া হাঁকিলেন, বলি, ও মশাই, শুনছেন? বলিলাম, কি বলছেন, বলুন। বলিলেন, এই ব্যাটার মাইনে থেকে কুঁজোর দাম 10 পয়সা কেটে নেবেন তো। আমি এখন আর দিলাম না, বুঝলেন? আপনার বাজারের পয়সা থেকেই নিয়েছি। কথাটা ভালো বুঝিতে পারিলাম না। বলিলাম, কি বলছেন ঠিক বুঝতে পারলাম না। কাঙালিচরণ ভালো করিয়া বুঝাইয়া বলিলেন, আপনার এই চাকর ব্যাটার ছেলে কাল আমার অমন সুন্দর 14 পয়সা দামের কুঁজোটা দিয়েছে ফুটিয়ে, আজ তার পরিবর্তে 10 পয়সা দিয়া একটা কিনে এনেছে। এনে আবার ব্যাটা আমার কাছে পয়সা চায়। তাই বলছি যে ওকে মাইনে যখন দেবেন তখন এই 10 পয়সা কেটে নেবেন। আমি মশাই গোলমাল ভালোবাসি নে, ভারী সাচ্চা মানুষ, বুঝতে পেরেছেন? বলিলাম, পেরেছি। ডাকিলাম, ভোলা। ভোলা আমার কাছে আসিয়া দাঁড়াইল। বলিলাম, ওর কাজ তোকে করতে বলে ভারী অন্যায় করেছিলাম ভোলা, কাল থেকে আর। ভোলা বলিল, আমি করলেই তো। ভোলা আর তাহার কাজ করে না। শুনিলাম সেদিন সে তাহার মুখের ওপর স্পষ্ট জবাব দিয়াছে, না মশাই, আপনি বড় ভীষণ লোক, দরকার নেই আমার কাজ করে, আবার হয়তো কিছু ভেঙে টেঙে ফেলব। কাঙালিচরণের সে রাগটা আসিয়া পড়িল আমার উপর। নিচের একখানি ঘরে তিনি থাকেন, বাকি দুখানি ঘর দিনের বেলাতেও অন্ধকার এবং অব্যবহার্য। তাহার মধ্যে একখানি ঘর কাঙালিচরণ সিন্দুক ভর্তি বাসন, বাক্সপ্যাটরা এবং সংসারের খুচরা জিনিসপত্রেই বোঝাই করিয়াছেন। আর একখানি ঘর সম্প্রতি এমনি পড়িয়াছে। সে ঘরে আলো বাতাস প্রবেশ করিবার পথ নাই বলিয়া সম্প্রতি তাহার দেওয়ালগুলি জুড়িয়া 2-3 লাখ আরশোলা সপরিবারে নিশ্চিন্তে আরামে বাস করিতেছে। কাঙালিচরণ প্রায়ই আমাকে বলিত, আমার স্ত্রী যখন বেঁচে ছিল তখন সে এই ঘরটায় রান্না করত মশাই। এই ঘরে রান্না করার সুবিধে কত, কাছেই কল, কাছেই জল, জলের জন্য এক পা নড়তে হবে না। ওপরে রান্না করার চেয়ে অনেক সুবিধে, বুঝলেন? আমি চুপ করিয়াই থাকিতাম। যত সুবিধাই হোক, যে ঘরে আলো বাতাসের প্রবেশপথ নাই, ঢুকিলেই যেখানে ভ্যাপসা গন্ধ পাওয়া যায়, সে ঘরে রান্না করা আমাদের পোষাইবে না। কিন্তু কাঙালিচরণ সেদিন কি যে ভাবিলেন কে জানে। আমায় হঠাৎ বলিয়া বসিলেন, দেখুন, ওপরে আপনাদের রান্না করা আর চলবে না, নিজের এই ঘরটাতেই রাঁধতে হবে। জিজ্ঞাসা করিলাম, কেন? কাঙালিচরণ বলিলেন, প্রথমে অতটা বুঝতে পারিনি মশাই, তাই আপনাকে ওপরে রাঁধবার পারমিশন দিয়ে ফেলেছি, কিন্তু এখন দেখছি কয়লার ধোঁয়ায় আমার ওপরের ঘরের রং টং বোধহয় গেল। বলিলাম, আজ্ঞে না, রঙের মধ্যে তো দেওয়ালের চুন, তা এখনও বেশ ভালোই আছে। তাছাড়া তোলা উনুনে রান্না, উনুন আমার অনেক তফাতে ধরানো হয়। কাঙালিচরণ বলিয়া উঠিলেন, চুন কীরকম মশাই, চুন কীরকম? ওতে শুধু চুন নেই, আরও অনেক কিছু মেশাতে হয়েছে। আমি নিজের হাতে মিশিয়েছি মশাই, নিজে লাগিয়েছি দেওয়ালে। দেওয়ালের দিকে খানিকক্ষণ একদৃষ্টে চেয়ে থাকবেন, দেখবেন মনে হবে যেন আকাশের পানে চেয়ে আছেন। যাক, কয়লার ধোঁয়ায় সে রং আমার নষ্ট হতে দেব না। আপনারা এই নিচের ঘরে রাঁধবেন কাল থেকে। বলিলাম, তা যদি হয় তাহলে এ বাড়ি আমায় ছেড়ে দিতে হবে। কাঙালিচরণ জিজ্ঞাসা করিলেন, ছেড়ে দিয়ে যাবেন কোথায়? কলকাতা শহরে বাড়ির অভাব? কাঙালিচরণ বলিলেন, বাড়ির অভাব নেই, কিন্তু এরকম বাড়ি আপনি পাবেন না তা আমি হাঁক মেরে বলে দিতে পারি। তাছাড়া সস্তা কত মশাই? 35 টাকা দিচ্ছেন,
ওপরের 3খানা ঘরের জন্যে, আর নিজের ওই ঘরখানার জন্য দেবেন 5টা টাকা। ব্যাস 40 টাকা। 40 টাকায় এমন সুন্দর বাড়ি, ড্যাম চিপ। যাই হোক, আরও 5 টাকা ভাড়া বাড়াইয়া আমাদের নিচের ওই অন্ধকার ঘরে রান্না করাইবার জন্য কাঙালিচরণ হয়তো জীবন আবার দুর্বহ করিয়া তুলিতেন। কিন্তু সেদিন রাত্রে হঠাৎ এক অঘটন ঘটিয়া গেল। রাত্রি তখন প্রায় 1টা বাজিয়াছে। আহারাদির পর আমরা শয়ন করিয়াছি। নিচে কাঙালিচরণেরও কোনো সারা শব্দ নাই। কেরোসিন তেল পুড়িবার ভয়ে আলো তাদের বেশিক্ষণ জ্বলে না। সন্ধ্যার পরেই আহারাদি শেষ করিয়া আলো নিবাইয়া দেয়। সেদিন ঠিক সেই সময় কৃষ্ণা আমাদের দরজায় আসিয়া ডাকিল, বৌদি। বৌদিদি তাহার জাগিয়াই ছিল। তৎক্ষণাৎ দরজা খুলিয়া কৃষ্ণার কাছে গিয়া যে সংবাদ লইয়া আসিল শুনিয়া আমিও একটুখানি বিচলিত হইয়া উঠিলাম। কাঙালিচরণের বুক ধরফর করিতেছে, সর্বাঙ্গে প্রচুর ঘাম হইতেছে। ভয় পাইয়া কৃষ্ণা তাই আমাকে খবর দিতে আসিয়াছে। কৃষ্ণার পিছু পিছু নিচে নামিয়া গেলাম। দেখিলাম সত্যই তাই। কাঙালিচরণের গলার আওয়াজ অত্যন্ত ক্ষীণ। বলিলেন, আপনার কাছে হোমিওপ্যাথি ওষুধ আছে না? দিন তো আমাকে একটুখানি, দেখি সারে কি না। এতক্ষণ শুনলে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প কৃষ্ণার প্রথম পর্ব। গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।